একটি মৃতদেহ, জ্বলন্ত চিতা, আর হঠাৎ ধেয়ে আসা এক ভয়াবহ কালবৈশাখী ঝড়। 1909 সালের মে মাস। দার্জিলিংয়ের শ্মশানে ভাওয়ালের মেজ কুমার রামেন্দ্রনারাজন রায়ের লাশ পোড়াতে এনেছিল তার পরিবার। কিন্তু ঝড়ের তাণ্ডবে শ্মশানযাত্রীরা লাশ ফেলেই পালিয়ে যায়। পরদিন সকালে সেখানে কোনো লাশ ছিল না। কুমার মৃত, গল্প সেখানেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক 12 বছর পর ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ছাই মাখা এক জটাধারী সন্ন্যাসী এসে বসেন, যাকে দেখে পুরো বাংলা স্তব্ধ হয়ে যায়। কারণ এই সন্ন্যাসীর চেহারা হুবহু সেই মৃত রাজকুমারের মতো। তাহলে চিতার ওপরে যাকে রেখে আসা হয়েছিল, সে কে ছিল? আর যে ফিরে এসেছে, সে কি সত্যি রাজা, নাকি ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজ? ভাওয়াল সন্ন্যাসী, চিতা থেকে ফেরা রাজা। ঘটনার শুরু বিংশ শতাব্দীর শুরুতে। ঢাকার অদূরে অবস্থিত ভাওয়াল এস্টেট ছিল তৎকালীন বাংলার অন্যতম বৃহত্তম এবং ধনী জমিদারি। প্রায় 5 লাখ প্রজা আর বিশাল রাজপ্রাসাদ নিয়ে সুখেই কাটছিল ভাওয়ালের মেজ কুমার রামেন্দ্রনারাজন রায়ের জীবন। তিনি শিকার করতে ভালোবাসতেন, বিলাসী জীবনযাপন করতেন। কিন্তু 1909 সালের দিকে তিনি এক কঠিন রোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য মেজ কুমারকে নিয়ে যাওয়া হয় পাহাড়ের রানী দার্জিলিংয়ে। সাথে ছিলেন তার স্ত্রী বিভাবতী দেবী এবং শ্যালক সত্যেন্দ্রনাথ ব্যানার্জি। কিন্তু দার্জিলিং পৌঁছানোর কিছুদিনের মধ্যেই কুমারের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। 1909 সালের 7 মে রাতে ডাক্তার ঘোষণা করেন, কুমার আর বেঁচে নেই। নিয়ম অনুযায়ী সেই রাতেই লাশ নিয়ে যাওয়া হয় শ্মশানে। কিন্তু ঠিক যখন চিতায় আগুন দেওয়া হবে, তখনই আকাশ ভেঙে নেমে আসে প্রবল ঝড় আর শিলাবৃষ্টি। লাশের দায়িত্বে থাকা লোকজন ঝড় থেকে বাঁচতে শ্মশান ছেড়ে পালিয়ে যায়। কয়েক ঘণ্টা পর ঝড় থামলে তারা যখন ফিরে আসে, তখন চিতার ওপর কোনো লাশ ছিল না। পরদিন সকালে এক রহস্যময় তড়িঘড়ি করে আরেকটি মৃতদেহ এনে পুড়িয়ে ফেলা হয় এবং ঘোষণা করা হয় যে কুমারের সৎকার সম্পন্ন হয়েছে। রানী বিভাবতী বিধবার সাজে ফিরে আসেন ঢাকায়। ভাওয়াল রাজবাড়ির নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশ সরকারের কোর্ট অব ওয়ার্ডসের হাতে। রাজপুত্রের ফাইল চিরতরে বন্ধ হয়ে যায়। অন্তত সবাই সেটাই ভেবেছিল। ঘটনার শুরু বিংশ শতাব্দীর শুরুতে। ঢাকার অদূরে অবস্থিত ভাওয়াল এস্টেট ছিল তৎকালীন বাংলার অন্যতম বৃহত্তম এবং ধনী জমিদারি। প্রায় 5 লাখ প্রজা আর বিশাল রাজপ্রাসাদ নিয়ে সুখেই কাটছিল ভাওয়ালের মেজ কুমার রামেন্দ্রনারাজন রায়ের জীবন। তিনি শিকার করতে ভালোবাসতেন, বিলাসী জীবনযাপন করতেন। কিন্তু 1909 সালের দিকে তিনি এক কঠিন রোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য মেজ কুমারকে নিয়ে যাওয়া হয় পাহাড়ের রানী দার্জিলিংয়ে। সাথে ছিলেন তার স্ত্রী বিভাবতী দেবী এবং শ্যালক সত্যেন্দ্রনাথ ব্যানার্জি। কিন্তু দার্জিলিং পৌঁছানোর কিছুদিনের মধ্যেই কুমারের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। 1909 সালের 7 মে রাতে ডাক্তার ঘোষণা করেন, কুমার আর বেঁচে নেই। নিয়ম অনুযায়ী সেই রাতেই লাশ নিয়ে যাওয়া হয় শ্মশানে। কিন্তু ঠিক যখন চিতায় আগুন দেওয়া হবে, তখনই আকাশ ভেঙে নেমে আসে প্রবল ঝড় আর শিলাবৃষ্টি। লাশের দায়িত্বে থাকা লোকজন ঝড় থেকে বাঁচতে শ্মশান ছেড়ে পালিয়ে যায়। কয়েক ঘণ্টা পর ঝড় থামলে তারা যখন ফিরে আসে, তখন চিতার ওপর কোনো লাশ ছিল না। পরদিন সকালে এক রহস্যময় তড়িঘড়ি করে আরেকটি মৃতদেহ এনে পুড়িয়ে ফেলা হয় এবং ঘোষণা করা হয় যে কুমারের সৎকার সম্পন্ন হয়েছে। রানী বিভাবতী বিধবার সাজে ফিরে আসেন ঢাকায়। ভাওয়াল রাজবাড়ির নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশ সরকারের কোর্ট অব ওয়ার্ডসের হাতে। রাজপুত্রের ফাইল চিরতরে বন্ধ হয়ে যায়। অন্তত সবাই সেটাই ভেবেছিল। সময় কেটে যায় 12 বছর। 1920 থেকে 1921 সালের মাঝামাঝি সময়। ঢাকার বুড়িগঙ্গার তীরে বাকল্যান্ড বাঁধে এক অদ্ভুত সন্ন্যাসীকে দেখা যায়। গায়ে কোনো পোশাক নেই, সারা শরীরে মাখানো চিতাভস্ম, মাথায় জোটা। তিনি মৌন, কারো সাথে কথা বলেন না। কিন্তু যারা সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তারা থমকে দাঁড়াতে বাধ্য হন। সন্ন্যাসীর গায়ের রং, তার বসার ভঙ্গি, তার চোখের দৃষ্টি, হুবহু মেজ কুমারের মতো। দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। হাজার হাজার মানুষ প্রতিদিন বুড়িগঙ্গার তীরে জমায়েত হতে থাকে সেই সন্ন্যাসীকে এক নজর দেখার জন্য। রাজপরিবারের আত্মীয়রা এবং প্রজারা সন্ন্যাসীকে চেপে ধরেন। প্রথমে তিনি নিজেকে মেজ কুমার বলে স্বীকার করতে রাজি হননি। তিনি হিন্দি ভাষায় কথা বলছিলেন, যেন বাংলা ভুলেই গেছেন। কিন্তু প্রজাদের আবেগ আর কান্নাকাটির মুখে 1921 সালের এপ্রিল মাসে এক হাতির পিঠে চড়ে তিনি যখন জয়দেবপুর রাজবাড়িতে প্রবেশ করেন, তখন তিনি এক বিস্ফোরক সত্য উন্মোচন করেন। সন্ন্যাসী দাবি করেন, সেদিন দার্জিলিংয়ে তাকে আসলে বিষ প্রয়োগ করা হয়েছিল। শ্মশানে ঝড়ের কারণে তাকে যখন ফেলে যাওয়া হয়, তখন একদল নাগা সন্ন্যাসী তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে। বিষের প্রতিক্রিয়ায় তিনি তার অতীত স্মৃতি সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলেন। দীর্ঘ 10 বছর তিনি সেই সন্ন্যাসীদের সাথে সারা ভারত ঘুরে বেড়ান।
অবশেষে স্মৃতি ফিরে আসতেই তিনি নিজের অধিকার ফিরে পেতে বাংলায় ছুটে এসেছেন। প্রজারা তাকে রাজা বলে মেনে নিল, কুমারের বোনেরা তাকে জড়িয়ে ধরে কাঁদলেন। কিন্তু একজন মানুষ এই সন্ন্যাসীকে সরাসরি প্রতারক বলে উড়িয়ে দিলেন। তিনি আর কেউ নন, কুমারের নিজের স্ত্রী বিভাবতী দেবী। সময় কেটে যায় ১২ বছর। ১৯২০ থেকে ১৯২১ সালের মাঝামাঝি সময় ঢাকার বুড়িগঙ্গার তীরে বাকল্যান্ড বাঁধে এক অদ্ভুত সন্ন্যাসীকে দেখা যায়। গায়ে কোনো পোশাক নেই, সারা শরীরে মাখানো চিতাভস্ম, মাথায় জোটা। তিনি মৌন, কারো সাথে কথা বলেন না। কিন্তু যারা সেই পথ দিয়ে যাচ্ছিলেন তারা থমকে দাঁড়াতে বাধ্য হন। সন্ন্যাসীর গায়ের রং, তার বসার ভঙ্গি, তার চোখের দৃষ্টি হুবহু মেজ কুমারের মতো। দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। হাজার হাজার মানুষ প্রতিদিন বুড়িগঙ্গার তীরে জমায়েত হতে থাকে সেই সন্ন্যাসীকে এক নজর দেখার জন্য। রাজপরিবারের আত্মীয়রা এবং প্রজারা সন্ন্যাসীকে চেপে ধরেন। প্রথমে তিনি নিজেকে মেজ কুমার বলে স্বীকার করতে রাজি হননি। তিনি হিন্দি ভাষায় কথা বলছিলেন, যেন বাংলা ভুলেই গেছেন। কিন্তু প্রজাদের আবেগ আর কান্নাকাটির মুখে ১৯২১ সালের এপ্রিল মাসে এক হাতির পিঠে চড়ে তিনি যখন জয়দেবপুর রাজবাড়িতে প্রবেশ করেন, তখন তিনি এক বিস্ফোরক সত্য উন্মোচন করেন। সন্ন্যাসী দাবি করেন, সেদিন দার্জিলিংয়ে তাকে আসলে বিষ প্রয়োগ করা হয়েছিল। শ্মশানে ঝড়ের কারণে তাকে যখন ফেলে যাওয়া হয়, তখন একদল নাগা সন্ন্যাসী তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে। বিষের প্রতিক্রিয়ায় তিনি তার অতীত স্মৃতি সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলেন। দীর্ঘ ১০ বছর তিনি সেই সন্ন্যাসীদের সাথে সারা ভারত ঘুরে বেড়ান। অবশেষে স্মৃতি ফিরে আসতেই তিনি নিজের অধিকার ফিরে পেতে বাংলায় ছুটে এসেছেন। প্রজারা তাকে রাজা বলে মেনে নিল, কুমারের বোনেরা তাকে জড়িয়ে ধরে কাঁদলেন। কিন্তু একজন মানুষ এই সন্ন্যাসীকে সরাসরি প্রতারক বলে উড়িয়ে দিলেন। তিনি আর কেউ নন, কুমারের নিজের স্ত্রী বিভাবতী দেবী। শুরু হল এক ঐতিহাসিক আইনি যুদ্ধ। একপক্ষে ছিলেন ছাই মাখা সেই সন্ন্যাসী, যাকে লাখ লাখ প্রজা আর রাজপরিবারের একাংশ রাজা বলে মেনে নিয়েছে। অন্যপক্ষে ছিল ব্রিটিশ সরকার এবং কুমারের বিধবা স্ত্রী বিভাবতী দেবী, যাদের দাবি ছিল এই সন্ন্যাসী আসলে পাঞ্জাবের মাল সিং নামক এক ধূর্ত ভণ্ড। ১৯৩০ সালে ঢাকার জেলা আদালতে এই ঐতিহাসিক মামলার বিচার শুরু হয়। এটি কোনো সাধারণ মামলা ছিল না। এটি ছিল মানুষের পরিচয়, বিজ্ঞান আর ফরেনসিক প্রমাণের এক অবিশ্বাস্য লড়াই। দীর্ঘ ১৬ বছর ধরে এই মামলা চলেছিল। ঢাকা থেকে শুরু করে কলকাতার হাইকোর্ট, এমনকি লন্ডনের প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়ায় এই আইনি লড়াই। আদালতে হাজির করা হয় ১,০০০-এরও বেশি সাক্ষী। ডাক্তার, জ্যোতিষী, বেশ্যা, জমিদার, এমনকি হাতের লেখা বিশেষজ্ঞরা আদালতে এসে জবানবন্দি দেন। আদালতে সন্ন্যাসীর শরীরের প্রতিটি দাগ পরীক্ষা করা হয়। মেজ কুমারের শরীরে থাকা নির্দিষ্ট তিল, শিকারের সময় বাঘের আঁচড়ের দাগ, এমনকি তার চোখের মণির রং, সবকিছুই এই সন্ন্যাসীর শরীরের সাথে হুবহু মিলে যায়। সবচেয়ে বড় প্রমাণ ছিল মেজ কুমারের একটি গোপন রোগ, যার চিকিৎসার দাগ সন্ন্যাসীর শরীরেও বিদ্যমান ছিল। অবশেষে ১৯৪৬ সালের ৩০শে জুলাই লন্ডনের প্রিভি কাউন্সিল তাদের চূড়ান্ত রায় ঘোষণা করে। সমস্ত প্রমাণ পর্যালোচনা করে আদালত রায় দেয়, এই সন্ন্যাসী কোনো ভণ্ড নন, তিনিই ভাওয়ালের প্রকৃত মেজ কুমার রামেন্দ্রনারায়ণ রায়। ১৬ বছরের দীর্ঘ লড়াই শেষে সত্যের জয় হল। সন্ন্যাসী তার হারিয়ে যাওয়া রাজ্য, সম্পদ আর মর্যাদা ফিরে পেলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস দেখুন। লন্ডনের আদালত থেকে যেদিন তার পক্ষে চূড়ান্ত রায় আসে, তার ঠিক ২ দিন পর ১৯৪৬ সালের ৩ আগস্ট মেজ কুমার স্ট্রোক করে মারা যান। যে সিংহাসন ফিরে পেতে তিনি ১৬ বছর লড়াই করলেন, সেই সিংহাসনে বসার সৌভাগ্য তার একদিনের জন্য হয়নি। ভাওয়াল সন্ন্যাসীর এই গল্প শুধু একটি মামলার গল্প নয়, এটি মানুষের লোভ, রহস্য আর নিয়তির এক নির্মম খেলা, যা আজও বাংলার ইতিহাসে এক অমীমাংসিত অধ্যায় হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরও রহস্যময় ঐতিহাসিক ঘটনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কি মনে হয়, সন্ন্যাসী কি সত্যিই আসল রাজা ছিলেন? কমেন্টে আপনার মতামত জানান।